আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে শেষ করেছি অধ্যায় 7। তোমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা। তোমাদের সিলেবাস হচ্ছে বোটানি থেকে 7, 8, 9 অধ্যায় এবং জুলজি থেকেও 7, 8, 9 অধ্যায়, মোট 3টি 6টি। প্রথম পেপারে 3টি 7, 8, 9 অধ্যায় এবং দ্বিতীয় পত্রেরও 3টি 7, 8, 9। তো গত ক্লাসে আমরা 7 অধ্যায় শেষ করেছি। আজকে বোটানির অধ্যায় 8 শুরু করব। অধ্যায় 8-এ আছে টিস্যু ও টিস্যুতন্ত্র। টিস্যু ও টিস্যুতন্ত্র অধ্যায় 8। তো এই অধ্যায় শুরু করতে হলে সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে টিস্যু বলতে কি বুঝি বা টিস্যু কি। তাহলে সংজ্ঞাটা আমরা জেনে নেই, যে এটা আমরা সবাই জানি সংজ্ঞাটা, তারপরে আরেকবার বলছি আমি। দেখো, একই উৎস থেকে উৎপত্তি লাভ করে। একই উৎস থেকে উৎপত্তি লাভ করে একগুচ্ছ টিস্যু যদি একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে, তারা হতে পারে সদৃশ অথবা বিসদৃশ আকার আকৃতি বিশিষ্ট। মানে একই রকম হতে পারে বা ভিন্ন ধরনের আকার আকৃতি বিশিষ্টও হতে পারে। একই উৎস থেকে সৃষ্ট একই কাজ সম্পন্ন করে একগুচ্ছ টিস্যুকে, একগুচ্ছ কোষকেই বলা হয় টিস্যু। এই টিস্যুর শ্রেণীবিন্যাসটা পড়তে হবে। টিস্যুকে সাধারণত 2টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ভাজক টিস্যু, এটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। আজকে আমরা পড়ব যেটা, সেটা হচ্ছে ভাজক টিস্যু। তো ভাজক টিস্যু কাকে বলে? যে টিস্যুর বিভাজন ক্ষমতা আছে বা বিভাজন ক্ষমতা সম্পন্ন টিস্যুকেই বলা হয় ভাজক টিস্যু। বিভাজন ক্ষমতা সম্পন্ন টিস্যুকে বলা হয় ভাজক টিস্যু। দেখো, আমি চিত্র আঁকি। এটা হচ্ছে ভাজক টিস্যু। চিত্র থেকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। দেখো, ভাজক টিস্যু সাধারণত মূল ও কাণ্ডের অগ্রভাগে অবস্থান করে। এটা কোথায় পাওয়া যায়? মূল ও কাণ্ডের অগ্রভাগে। তারপরে কোষগুলো সাধারণত আয়তাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, পঞ্চভুজ বা ষড়ভুজ আকৃতির হতে পারে। এবং ভাজক টিস্যুর কোষগুলো আকৃতিতে সমান ব্যাস বিশিষ্ট ও আয়তনে খুবই মোটা হয়। আয়তনে খুবই মোটা এবং সমান ব্যাস বিশিষ্ট হয়। এবং অপরিণত কোষে গঠিত ভাজক টিস্যু সর্বদাই বিভাজনক্ষম। যেগুলা ইম্যাচিউর কোষ, সেগুলাতে যে ভাজক টিস্যুটা থাকে সেটা সবসময় বিভাজন ক্ষমতা সম্পন্ন হয় এবং মাইটোসিস পদ্ধতিতে বারবার এই ভাজক টিস্যুগুলা বিভাজিত হয়। কোষগুলো ঘন সন্নিবিষ্ট হয়, এদের মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। দেখো, এই যে কোষ একজন আরেকজনের সাথে ঘনভাবে অবস্থান করছে বিধায় এখানে এদের মধ্যে কোনো ফাঁকা স্থান নাই। যেই ফাঁকা স্থানটাকে বলা হয় আন্তঃকোষীয় অবকাশ। এদের মধ্যে এরা ঘনভাবে সন্নিবেশিত হওয়ার কারণে এদের মধ্যে কোনো আন্তঃকোষীয় অবকাশ নেই। এবং এদের কোষ প্রাচীর পাতলা পেকটিন ও সেলুলোজ নির্মিত। এই যে কোষ প্রাচীর, এটা হচ্ছে পাতলা এবং সেলুলোজ নির্মিত। এই কোষে সাধারণত সেকেন্ডারি কোষ প্রাচীর গঠিত হয় না। কোষে ঘন দানাদার সাইটোপ্লাজমে পূর্ণ। এই যে সাইটোপ্লাজমটা ঘন এবং দানাদার, ঘন এবং দানাদার এবং বড় আকারের নিউক্লিয়াস থাকে। দেখো, একটি বড় নিউক্লিয়াস প্রেজেন্ট। কোষে গহ্বর থাকে না। এদের কোষে কোনো গহ্বর নেই। যদিও থাকে তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র এবং সংখ্যায় অগণিত হয়ে থাকে। সেগুলোকে বলা হয় প্রোভ্যাকুল।
সাধারণত কোনো কোষগহ্বর থাকে না, যদি থাকে তাহলে খুব ক্ষুদ্র ক্ষুদ্র হবে এবং সংখ্যায় অগণিত হবে, যেগুলোকে প্রোভ্যাকুয়াল বলা হয়। আচ্ছা, তাহলে এই হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। তোমাদের যেটা আসে মেইনলি যে ভাজক টিস্যু কাকে বলে, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য লিখো এবং ভাজক টিস্যুর কাজ। তাহলে আমরা ভাজক শুরুতে পড়লাম টিস্যু কাকে বলে, টিস্যুর প্রকারভেদ, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। এবং ভাজক টিস্যু কাকে বলে, বিভাজন ক্ষমতা সম্পন্ন কোষকে বলা হয়, টিস্যুকে বলা হয় ভাজক টিস্যু। আর ভাজক টিস্যুর বৈশিষ্ট্য দেখলাম যে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যকে এরা কোথায় পাওয়া যায়, মূল ও কাণ্ডের অগ্রভাগে পাওয়া যায়। এরা বিভাজন ক্ষমতা সম্পন্ন, এদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, ঘন সাইটোপ্লাজম প্রেজেন্ট এবং এদের মাঝখানে বড় একটি নিউক্লিয়াস থাকে। কোনো কোষগহ্বর থাকে না, যদি থাকে সেটা সংখ্যায় অগণিত এবং ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে থাকে এবং সেগুলোকে বলা হয় প্রোভ্যাকুয়াল। এবং কোষগুলো আয়তাকার, ডিম্বাকার, ষড়ভুজাকৃতির হয়ে থাকে এবং কোষগুলো পাশাপাশি ঘনভাবে সন্নিবেশিত হওয়ার কারণে এদের মধ্যে কোনো আন্তঃকোষীয় অবকাশ থাকে না। এই হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। এবার দেখব যে ভাজক টিস্যু কোথায় কোথায় প্রেজেন্ট। এটা তো আমি একটু আগেও বললাম যে মূল কাণ্ডের শীর্ষে বিভাজন ক্ষম অঞ্চলে এরা থাকে। তারপরে থাকে উদ্ভিদের কচি পাতা, পুষ্প, কাণ্ড, মুকুল, পর্ব, মধ্য, কাণ্ডের পরিধি ইত্যাদি অঞ্চলে এগুলাকে বেশি দেখা যায়। এটা হচ্ছে তার অবস্থান। এরপরে আসো যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাজক টিস্যুর কাজ। কাজ এবং বৈশিষ্ট্য সাধারণত পাশাপাশি চলে আসে, অথবা খ নাম্বার আলাদা আলাদাও আসতে পারে। দুইভাবেই পড়ে রাখবে, যেভাবে আসুক তোমরা যেন অ্যান্সার করতে পারো। ভাজক টিস্যুর কাজ দেখো, ভাজক টিস্যুর কোষগুলোকে মাইটোসিস, এই কোষগুলাতে কি ঘটে, মাইটোসিস কোষ বিভাজন ঘটে, ফলে উদ্ভিদের অঙ্গের বৃদ্ধি হয়। মাইটোসিস বিভাজনের ফলে এগুলার অঙ্গের বৃদ্ধি হয়। শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। মানে উদ্ভিদের শীর্ষে যে ভাজক টিস্যুগুলা থাকে সেগুলার যদি বিভাজন হয় তাহলে এটা লম্বায় বড় হয়, গাছটা লম্বায় বড় হয়। আবার পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের ফলে, যেগুলা পাশে থাকে, এটা যদি একটা উদ্ভিদ হয়, শীর্ষে যে কোষগুলা থাকে টিস্যুগুলা, সেটার মধ্যে যদি বিভাজন হয় তাহলে উদ্ভিদটা লম্বা হবে, উপরের দিকে বাড়বে। আর যদি পাশে বিভাজন হয় তাহলে এটা পাশে বাড়বে, অর্থাৎ উদ্ভিদটা মোটা হবে, মোটা, হ্যাঁ মানে স্থূল হবে, মোটা হবে। আচ্ছা, এবং বিভিন্ন অঙ্গের বৃদ্ধি ও বিকাশ ভাজক টিস্যুর বিভাজনের ফলেই হয়ে থাকে। এই টিস্যু বিভাজিত হয়ে উদ্ভিদের ক্ষতস্থানও পূরণ হয়। এখানে যদি ধর একটা ক্ষত থাকে তাহলে এই জায়গাকার টিস্যুটা বারবার বিভাজিত হয়ে হয়ে সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে ক্ষতস্থানও পূরণ হয়। তারপরে সেকেন্ডারি ভাজক টিস্যুর কার্যকারিতায় উদ্ভিদ স্থূলত্বে বৃদ্ধি পায়, মানে মোটা হয়ে যায়, এবং ভাস্কুলার ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যুর পরিবহন টিস্যু সৃষ্টি করে। তারপরে ভাজক টিস্যু হতে অন্যান্য টিস্যু ও বিভিন্ন টিস্যুতন্ত্র গঠিত হয়। ভাজক টিস্যু উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অবশ্যই ভাজক মানেই বিভাজন, আর বিভাজন মানেই বৃদ্ধি, সংখ্যায় বেড়ে যাওয়া এবং বৃদ্ধি পাওয়া, তাই সে কি করে, উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। তো এই দেখলাম আমরা ভাজক টিস্যু কাকে বলে, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য এবং ভাজক টিস্যুর কাজ। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস। ভাজক টিস্যুর শ্রেণী বিন্যাস দেখো, প্রথমত হচ্ছে পরিস্ফুটন এবং উৎপত্তি অনুসারে। পরিস্ফুটন ও উৎপত্তি অনুসারে এটাকে তিনটা ভাগে ভাগ করা যায়, 1, 2 এবং 3। একটা হচ্ছে প্রারম্ভিক বা আদি ভাজক টিস্যু, প্রারম্ভিক বা আদি ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি উৎপত্তি অনুসারে আর কি,
সেকেন্ডারি ভাজক টিস্যু। আচ্ছা, প্রারম্ভিক বা আদি ভাজক টিস্যু কাকে বলে দেখি। উদ্ভিদের মূল ও কাণ্ডের শীর্ষদেশে, উদ্ভিদের মূল ও কাণ্ডের শীর্ষদেশে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে যেখান থেকে পরবর্তী ভাজক টিস্যুর উৎপত্তি ঘটে। কি আছে? মূল ও কাণ্ডের শীর্ষে একটি ক্ষুদ্র অঞ্চল থাকে যেখান থেকে পরবর্তী ভাজক টিস্যুর উৎপত্তি ঘটে। ওই ক্ষুদ্রাঞ্চলে অবস্থিত ভাজক টিস্যুকেই, ওই ক্ষুদ্রাঞ্চলে অবস্থিত যে ভাজক টিস্যুটা সেটাকেই বলা হয় প্রারম্ভিক বা আদি ভাজক টিস্যু বা প্রোমেরিস্টেম। তোমাদের প্রত্যেকটার অল্টারনেট নেমগুলা জানতে হবে। প্রোমেরিস্টেমও বলা হয়। উদ্ভিদের মূল ও কাণ্ডের শীর্ষদেশে এই টিস্যুগুলো অবস্থান করে। এরপরে উৎপত্তি অনুসারে যেটা, সেটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি ভাজক টিস্যু। দেখো, প্রাইমারি আদি ভাজক টিস্যু থেকে সৃষ্ট, মানে আদি মানে যেটা প্রারম্ভিক, যেটা আদি ভাজক টিস্যু থেকে সৃষ্ট যে ভাজক টিস্যুর কোষগুলি উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি ঘটায় এবং পরবর্তী সময় বিভাজিত হয়ে প্রাথমিক স্থায়ী টিস্যুর সৃষ্টি করে, তাকেই প্রাথমিক ভাজক টিস্যু বলা হয়। উদ্ভিদের ভ্রূণ অবস্থা থেকে মৃত্যু পর্যন্ত উদ্ভিদের বিভিন্ন অঙ্গে এই টিস্যু থাকে। মূল কাণ্ড ও উহাদের শাখা প্রশাখার অগ্রভাগে দুটি পর্বের মধ্যে, মানে পর্ব মধ্যে কাণ্ডের পরিধিতে এই টিস্যু অবস্থান করে। এরপরে যেটা, সেটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। স্থায়ী টিস্যু বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয়ে যে ভাজক টিস্যু সৃষ্টি করে তাকেই সেকেন্ডারি ভাজক টিস্যু বলা হয়। স্থায়ী টিস্যু বলতে কি বোঝায়? যেই টিস্যুর বিভাজন ক্ষমতা থাকে না। তাহলে বলছে যে স্থায়ী টিস্যু যখন আবার বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয়ে যে ভাজক টিস্যু সৃষ্টি করে সেটাকেই বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। তো এই গেল পরিস্ফুটন ও উৎপত্তি অনুসারে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এরপরে হচ্ছে অবস্থান অনুসারে। অবস্থান, দেখো, অবস্থান অনুসারে এটাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শীর্ষস্থ, এটা কিন্তু নাম থেকেই বোঝা যায়, শীর্ষস্থ ভাজক টিস্যু। 2 নাম্বার হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু। 3 নাম্বার হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। ঠিক আছে, এবার অবস্থান অনুসারে তিনটি নাম হচ্ছে শীর্ষস্থ, নিবেশিত এবং পার্শ্বীয় ভাজক টিস্যু। তো শীর্ষস্থ, এটা তো নাম থেকেই বোঝা যায়, শীর্ষ মানে অগ্রভাগ। মূল কাণ্ড বা এদের শাখা প্রশাখার শীর্ষে অবস্থিত বিভাজন ক্ষমতা সম্পন্ন টিস্যুকে শীর্ষস্থ ভাজক টিস্যু বলা হয়। শীর্ষে যে টিস্যুগুলা প্রেজেন্ট, বিভাজন ক্ষমতা সম্পন্ন, সেগুলাকেই বলা হয় শীর্ষস্থ ভাজক টিস্যু। মূল কাণ্ড, শাখা প্রশাখা, কখনো কখনো পাতার শীর্ষেও এই টিস্যু অবস্থান করে। এরপরে হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু। দেখো, যে সকল ভাজক টিস্যু শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়ে দুটি স্থায়ী টিস্যুর অভ্যন্তরে অবস্থান করে বা মাঝখানে অবস্থান করে তাকে নিবেশিত ভাজক টিস্যু বলা হয়। দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে যে টিস্যু, সেটাকেই বলা হয়েছে নিবেশিত ভাজক টিস্যু। এরপরে হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। যে সকল ভাজক টিস্যু মূল ও কাণ্ডের পার্শ্ব দেশে, মানে পাশে, সাইডে, পরিধির দিকে সমভাবে অবস্থান করে ও বিশেষভাবে বিভাজিত হয়ে সেকেন্ডারি টিস্যুতে পরিণত হয়, তাকেই পার্শ্বীয় ভাজক টিস্যু বলা হয়। তাহলে 2 রকমের গেল। এবার আসো যে কোষ বিভাজনের তল অনুসারে, কোষ বিভাজনের তল অনুসারে এটাকে কয়টা ভাগে ভাগ করা যায়? 1, 2, 3। এটা হচ্ছে মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু এবং রিব ভাজক টিস্যু। মাস, প্লেট এবং রিব ভাজক টিস্যু। তাহলে মাস ভাজক টিস্যু কাকে বলে? যে সকল ভাজক টিস্যুর কোষগুলো 3টি বা সকল তলে বিভাজিত হয়। তল মানে
সবগুলো দিকে, সবগুলো সাইডে। এটা বলছে কি যে কোষগুলা সব তলেই বা তিনটি তল, 1 2 3, এই তিনটি তলেই বা তিনটি সাইডে অথবা সব দিকেই, সব তলেই বিভাজিত হয়, সেগুলা কি বলা হয়? মাস ভাজক টিস্যু। এরপরে যেটা প্লেট, যে ভাজক টিস্যুর কোষগুলো দুটি তলে, এটা তিনটি অথবা সব তলে ছিল, এটা হচ্ছে দুটি তলে বিভাজিত হয়, সেগুলোকে বলা হয় প্লেট ভাজক টিস্যু। আর যে সকল টিস্যুর কোষগুলো একটি তলে বিভাজিত হয়, সেগুলোকে বলা হয় রিব ভাজক টিস্যু। এই গেল কোষ বিভাজনের তল অনুসারে। এরপরে হচ্ছে কাজ অনুসারে। কাজ অনুসারে এটাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। 1 প্রোটোডার্ম, 2 হচ্ছে প্রোক্যাম্বিয়াম, 3rd হচ্ছে ভিত্তি ভাজক টিস্যু। এবার দেখি যে প্রোটোডার্ম কি। ভাজক টিস্যুর সবচেয়ে বাইরের স্তরকে প্রোটোডার্ম বলা হয়। বাইরের স্তর, ভাজক টিস্যুর সবচাইতে বাহিরের স্তরটাকে বলা হয় প্রোটোডার্ম। তারপরে আসো প্রোক্যাম্বিয়াম, যে ভাজক টিস্যুর কোষগুলো বিভাজিত হয়ে পরিবহন টিস্যু গঠন করে তাকে প্রোক্যাম্বিয়াম বলা হয়। পরিবহন টিস্যু গঠন করে, যে ভাজক টিস্যু বিভাজিত হয়ে পরিবহন টিস্যু গঠন করে তাকে বলা হয় প্রোক্যাম্বিয়াম। এরপরে দেখো ভিত্তি ভাজক টিস্যু। প্রোটোডার্ম এবং প্রোক্যাম্বিয়াম ব্যতীত প্রাথমিক ভাজক টিস্যুর বাকি অংশকে গ্রাউন্ড মেরিস্টেম বা ভিত্তি ভাজক টিস্যু বলা হয়। প্রোটোডার্ম এবং প্রোক্যাম্বিয়াম বাদ দিয়ে ভাজক টিস্যুর বাকি অংশকে, এই দুটোকে বাদ দিয়ে ভাজক টিস্যুর বাকি যে অংশগুলো থাকে সেটাকেই বলা হয় গ্রাউন্ড মেরিস্টেম। যেটা একটা নাম হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম বা ভিত্তি ভাজক টিস্যু। তাহলে এই গেল যে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস। আবার বিজ্ঞানী হ্যানস্টেইন কাজ অনুসারে এটাকে আবার, ওটার প্রয়োজন নেই, ওটার দরকার নেই, একটুকু পড়লেই হবে। তো আজকে যা যা দেখলাম সেটা হচ্ছে মেইনলি যে নতুন অধ্যায় শুরু করেছি টিস্যু ও টিস্যুতন্ত্র, অধ্যায় 8 তোমাদের প্রি টেস্টের সিলেবাস অনুযায়ী। যেটা পড়লাম টিস্যু কাকে বলে, টিস্যুর শ্রেণীবিন্যাস, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু আজকে আমরা পড়িনি, আমরা আগামী ক্লাসে স্থায়ী টিস্যু পড়বো। আজকে শুধু পড়েছি ভাজক টিস্যু কাকে বলে, ভাজক টিস্যুর চিত্র, বৈশিষ্ট্য, কাজ এবং ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস। আশা করি আমি যা যা পড়ালাম খুব সহজভাবে, সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো এবং বাকিটা তুমি বইয়ের সাথে মিলিয়ে চিত্রের সাথে, বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে পড়ে নিবা, তোমার জন্য সহজ হয়ে যাবে। তো বাকি ক্লাসে আমি এরপরে যে অংশটা আছে সেটা পড়াবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।